সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। জন্মশহর মাশহাদে খামিনির দাফন আজ, ইমাম রেজার সমাধির পাশে শায়িত করা হবে তাকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত 4 বিচারপতির বেঞ্চ এ বিষয়ে করা আপিল খারিজ করে রায় দেয়। আইনজীবীরা বলছেন, এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ফিরবে সংবিধানে। কোনো ধরনের বিতর্ক ছাড়াই দেশে বেশ কয়েকটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ের আলোকে 2011 সালে নবম জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এর মাধ্যমে বাতিল করা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া সংবিধানে আরও 54টি বিষয় সংযোজন বিয়োজন করা হয়। ওই সংশোধনীর পর সবচেয়ে বেশি বিতর্ক ওঠে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। মূলত এরপর থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কম দেখা যায়। পঞ্চদশ সংশোধনীর পর 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন এমপি নির্বাচিত হন। এ নিয়ে দেশ ও বিদেশে সমালোচনা সৃষ্টি হয়। এক পর্যায়ে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে 2টি রিট আবেদন করা হয়। শুনানি শেষে একই বছরের 17 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সহ 4টি বিষয়ে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি বুধবার শেষ হয়। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগ রায় দেয়। রিটকারীর আইনজীবীরা জানান, সর্বোচ্চ আদালতের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরল সংবিধানে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার বিধানগুলো বাতিল হয়েছে, তবে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, কারণ হাইকোর্টের রায় সবগুলো বিধান বাতিল হয়নি। কিছু কিছু বিধান আরও বাতিল করা প্রয়োজন ছিল, যেমন প্রধান উপদেষ্টার শপথ নেওয়া সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসেনি। বিচারপতিরা যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন সেই বিষয়ে একটা বিধান ছিল, সেটা ফিরে আসেনি। সংসদ ঠিক করবে, যেমন ধরুন আমাদের অনুচ্ছেদের 4-এর এখানে ছিল ছবির কথা, জাতির পিতার কথা। এই বিষয়টি যেহেতু একটা নীতিগত সিদ্ধান্তের বিষয়, এই জন্য এটি সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু মাঝখানে পরিবর্তন হয়ে সেকুলারিজমের জায়গায় হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়গুলো কি হবে এটা ঠিক করবে জাতীয় সংসদ। অ্যাটর্নি জেনারেল জানান, এই রায়ের আলোকে সংসদ সংবিধানকে আরও যুগোপযোগী করবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছে। সংবিধানের হাইকোর্ট বিভাগের যে রায়টি সুনির্দিষ্ট 4টি বিষয়ের বাইরে বাকি সমস্ত বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়া আছে, আমরা মনে করি যে সংসদ তাদের এই পার্লামেন্ট তাদের স্বীয় বুদ্ধিমত্তায় স্বীয় কার্যক্রমের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবেন, মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবেন। সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এর সাংবিধানিক ও রাজনৈতিক প্রভাব আরও স্পষ্ট হবে বলে মনে করছেন আইনজ্ঞরা। 2011 সালে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী থেকে বাদ দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2026 সালে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তা আবার ফিরিয়ে আনা হয় পঞ্চদশ সংশোধনীতে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা কেমন হবে তা নির্ধারণ করবে বাংলাদেশ জাতীয় সংসদ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 2023 সালে কোটার ভিত্তিতে পরীক্ষা নেওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক পদে 46,000 পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার এ রায় দেয়। আদালতে রিটকারীদের পক্ষের আইনজীবী জানান, কোটার বিষয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এর আগে 84% কোটার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ ও পরীক্ষা এবং ফলাফল প্রকাশ করা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
এর ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে সরওয়ার আলমগীরের বাধা কেটেছে। বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। ভোটের আগে নির্বাচন কমিশনে সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল হয়, তবে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। সে সময় হাইকোর্ট সরওয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেন। পরে আরেকটি লিফট আপিলে ফলাফল প্রকাশ স্থগিত থাকে। এ কারণে 12 ফেব্রুয়ারির ভোটে জয় পেলেও সরওয়ার আলমগীর শপথ নিতে পারেননি। ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির উপর জোর দেন। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকালে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে এই অবস্থা থেকে বের হয়ে আসা খুবই জরুরি বলে মন্তব্য করেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রদান করেন। পরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এই বনায়ন পশু পাখি, বিভিন্ন প্রাণী, কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা, এটিও কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকা প্রয়োজন। কারণ আমরা অনেক গাছ, অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড়, অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, একটা বিভৎস অবস্থা, একটা ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদীর, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম। আপনারা নদীগুলোর পাশে যান, খাল বিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খাল বিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য, সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খাল বিলকে তৈরি করা হয়েছে। ভারী বর্ষণের কারণে বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আনুমানিক 4টার দিকে পাহাড় ধসে বসতঘরের উপর মাটি এসে পড়লে ঘুমন্ত অবস্থায় ইউনুস, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের 5 বছর বয়সী ছেলে সোলেমান মারা যায়। ভোর 5:30টার দিকে একই এলাকার আরেকটি পাহাড় ধসে মারা যান জুয়েল ও তার স্ত্রী কুলসুম আক্তার। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় গতরাতে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 শিশুর। এদিকে উত্তরাঞ্চলে বাড়লেও চট্টগ্রাম বিভাগে শুক্রবার থেকে কমতে পারে বৃষ্টিপাত। একই সঙ্গে ভূমিধসের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সকালে আবহাওয়া অফিসের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। ভূমিধসের জন্য অবৈধভাবে পাহাড় কাটাকে দায়ী করেন আবহাওয়া কর্মকর্তারা। গত রাত থেকে শুধু দক্ষিণাঞ্চল না, আপনার উত্তরাঞ্চলে বৃষ্টি বেড়ে গেছে। বিশেষ করে আমরা যদি দেখি যে রংপুর ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, রাজশাহীতেও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। হেভি রেইনফল মেন কারণ না, যে ল্যান্ডস্লাইডের কারণ, এর সাথে সাথে ভূমির টাক্সার একটা গুরুত্বপূর্ণ। যদি সয়েল টাক্সার যদি কোনো কারণে আমরা নষ্ট করে ফেলি, অথবা আমরা রোহিঙ্গা যে এলাকায় থাকে বসবাস করে, ওই সব জায়গায় বেসিক্যালি যে আপনার পাহাড়ের যে ন্যাচারাল যে একটা ছিল, টাক্সার ছিল, কিন্তু ওই টাক্সারটা অনেকটা আমরা নষ্ট করে বলেছি। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে 3টি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 8 জেলে। বিষয়টি নিশ্চিত করেছে গলাচিপা ও কলাপাড়া মৎস্য অফিসের কর্মকর্তারা। বুধবার দুপুরে চরবিজয় সংলগ্ন সাগরের 6 জেলে নিয়ে ডুবে যাওয়া ট্রলারের সকল জেলের সন্ধান পাওয়া গেছে। পার্শ্ববর্তী অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন। তবে গত মঙ্গলবার বিকেলে 18 জেলে নিয়ে ডুবে যাওয়া এফবি মহিমা নামের ট্রলারটির 2 জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া গত রবিবার 11 জেলে নিয়ে ডুবে যাওয়া ট্রলারটির 6 জেলের সন্ধান এখনও মেলেনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময় পেছানো হয়েছে। স্থানীয় সময় দুপুর 2:30টায় জন্ম শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে। আল জাজিরা এ তথ্য জানিয়েছে। খামেনিকে বিদায় জানাতে ইরাকের নাজাফ ও কারবালায় প্রত্যাশার চেয়ে বেশি জনসমাগমের কারণে সেখানে বুধবার জানাজার মিছিল বিলম্বিত হয়। এই কারণে দাফনের সময়ও পেছানো হয়েছে।
গত শুক্রবার থেকে খামেনির জানাজা ও দাফন ঘিরে শুরু হয় সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান। আজ মাশহাদে খামেনিকে দাফন করা হবে ইমাম রেজার সমাধির পাশে। 1939 সালের 19 এপ্রিল মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ খামেনি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ট্রাম্পের ভয়াবহ হামলার হুঁশিয়ারির পর রাতভর বন্দর আব্বাস, সিরিক সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 দিনে দেশটির 5টি প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছেন। বন্দরনগরী চাবাহারে বিস্ফোরণের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিকে ইরানে হামলার পরপরই বাহরাইনে সতর্ক সংকেত বাজানো হচ্ছে। একই সময় কুয়েতের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সেনাবাহিনীর দাবি, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা প্রতিহতের সময় এসব বিস্ফোরণ ঘটেছে। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। সংবিধানের 15 সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। জন্মশহর মাশহাদে খামেনির দাফন আজ, ইমাম রেজার সমাধির পাশে শায়িত করা হবে তাকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।